নমস্কার, শুরু করছি বাংলা বলছি। ঠিক যখন আমরা এই বাংলা বলছি শুরু করছি তার দুদিন আগে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, এবং সেখানে প্রায় 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের মুখোমুখির পর তিনি মাঝরাতে বেরিয়ে আসেন। এরপর গতকাল ঠিক এই সময় যখন আমরা বাংলা বলছেতে আলোচনা করছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কালীঘাটে তাঁর বাড়িতে ফেরার সময় বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তিনি ইঙ্গিত দেন যে তিনি কোনোভাবেই দমে যাবার পাত্র নন। আর এরই মধ্যে আমরা দেখলাম যে গতকাল গভীর রাতে রাত 2-2:30 নাগাদ তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ এবং সেখানে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে শোনা যাচ্ছে এবং রাতভর সেখানে তল্লাশি চলে। রাতভর যে তল্লাশি চলেছে সে কথা সকালে সংবাদ মাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন। ভোর হতেই এই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। জানা যায় যে শালবনী থানায় জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবং জারি পরিপ্রেক্ষিতে সুমিত রায়ের খোঁজে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মধ্যরাতে হানা পুলিশের। এদিকে আগামীকাল সিআইডির ডাকে আবারও হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে। পরশু দিন অর্থাৎ 15 তারিখ সেদিন ইডির তলব রয়েছে, 16 তারিখ সেদিন আবার সিআইডি তাকে তলব করেছে এবং এটা ডিজে মামলায়। আগামী কালকেরটা সেটা সইজাল সংক্রান্ত যে অভিযোগ সেই সংক্রান্ত মামলায়, পরের দিন ইডির হাজিরা, তার পরের দিন অর্থাৎ 16 তারিখ সেদিন তার ডিজে সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে, প্রচার চলাকালীন ডিজে সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তাহলে ক্রমশ জিরো ইন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিরো ইন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্রমশ বাঘবন্দি খেলায় তিনি ক্রমশ আরও ঘেরাটোপে পড়ে যাচ্ছেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য আরও একটা বড় সড় আশঙ্কার মেঘ। গতকাল যে চিঠি বাইরে এসেছিল যেখানে 19 জন বিক্ষুব্ধ সাংসদের নাম দেখা গিয়েছিল, সেই তালিকায় কি আরও একজন যুক্ত হতে চলেছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন, তাকে আজ সকালে হঠাৎই দেখা গেল ভূপেন্দ্র যাদবের বাড়ি যেতে এবং দিল্লিতে তার এই যাওয়া, সেই যাওয়ায় তার সঙ্গীকে আরেক বিক্ষুব্ধ শতাব্দী রায়। তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নীলাঞ্জন দাস, বিজেপির পক্ষ থেকে পলাশ অধিকারী, কংগ্রেসের পক্ষ থেকে অজিতেশ পাণ্ডে এবং রয়েছেন কবি, রাজনৈতিক বিশ্লেষক অংশুমান কর। আমি আলোচনায় যাওয়ার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। রাজনৈতিক পাশা খেলার দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোণঠাসা? কিস্তিমাত কি সময়ের অপেক্ষা? না হলে কেন মাঝরাতে কালীঘাটে অভিষেকের বাড়ির দরজায় শালবনী থানার পুলিশ? তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। শুক্রবার সন্ধে বাড়ির দরজায় সিআইডি। ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেককে ভবানী ভবনে তলব। তার কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় পট পরিবর্তন। মাঝরাতে কালীঘাটের বাড়িতে পুলিশ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে মানুষকে বিগত 15 বছর ধরে জ্বালিয়েছেন, 15 একটু পরে শুরু করেছিলেন, যবে থেকে ঢোকার পর উনি জ্বালিয়েছেন মানুষকে, যেভাবে অত্যাচার করেছেন, তো ওনার নামে যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের সব থানাতে একটা দুটো করে কেস থাকে আমি অন্তত পক্ষে, বা এফআইআর থাকে, আমি অন্তত পক্ষে অবাক হব না। 4 মে রাজ্যে রাজনৈতিক পালাবদল, আর তার 1 মাসের মধ্যে ঘরে বাইরে দ্রোহের আগুনে ছারখার তৃণমূল। একের পর এক নেতা গ্রেফতার, জেল, বাকিদের শিয়রে সমান। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতিকে পরপর 3 দিন তলব। রবি, সোম, মঙ্গল 3 মামলায় অভিষেককে হাজিরার নির্দেশ। রবিবার 14/6/2026 সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলব। সোমবার 15/6/2026 নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। মঙ্গলবার 16/6
2026 ডিজে মন্তব্যের মামলায় সিআইডির তলব। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। মামলায় জর্জরিত অভিষেক, সই জালিয়াতি কাণ্ড, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আমফানে ত্রাণ দুর্নীতি। ঘড়ির কাঁটায় ভোর 2:30 থেকে 3টে অভিষেকের বাড়িতে হাজির হয় শালবনী থানার পুলিশ। জমি কেলেঙ্কারি মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে মোবাইল টাওয়ার লোকেশন ধরে অভিষেকের বাড়ি পৌঁছয়। জমি কেলেঙ্কারিতে ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে নাম উঠে আসে সুমিত রায়। তারপরে মাঝরাতে কলকাতায় অভিযান। অভিষেকের বাড়িতে ঢুকে টানা 90 মিনিট তল্লাশি, তবে সুমিতের খোঁজ পাওয়া যায়নি, কিছু বাজেয়াপ্তও হয়নি। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে? ভোরে অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দল। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, পুলিশ আধিকারিকদের সূত্রে কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে। বাস্তবে তার আত্মসহায়কের সঙ্গে এমন কোনো লেনদেনের সম্পর্ক নেই। এটি বিজেপি চালিত প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসার একটি স্পষ্ট উদাহরণ। এই ধরনের ভুল তথ্য প্রচার নিয়ে আইনি পদক্ষেপ হবে। অভিষেক কুণাল মুখোমুখি জেরা। হাই ভোল্টেজ রবিবার ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক। হাজিরা দিতে বলা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। অভিষেককে লাগাতার তলব, একই সঙ্গে আরও বিপাকে অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এ নিয়ে 3 নম্বর নোটিশ। একই দিনে পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক মদন মিত্রের 5 ঠিকানায় হানা দেয় ইডি। কলকাতা টিভি। আমি নীলাঞ্জনের কাছে আসি। নীলাঞ্জন, আজকে ভোরে নিশ্চয়ই তোমারও ঘুম ভেঙেছে এই অত্যন্ত উদ্বেগের খবরটা পেয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রীতিমতো গেট ক্র্যাশ করে ঢুকেছে পুলিশ। কারণ রাত 2টো থেকে 2:30-এর মধ্যে সেখানে পৌঁছে যান শালবনী থানার পুলিশ, এবং যখন তাদের অপেক্ষা করানো হচ্ছিল সেই সময় তারা ভেতরে ঢোকেন এবং সারা রাত তল্লাশি চলেছে। ভোরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ছুটে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরপর একের পর এক মামলায় যেভাবে ক্রমশ জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি জেল যাত্রাটাই অবশ্যম্ভাবী হয়ে পড়ছে? পরপর নেক্সট 3 দিন প্রত্যেক দিন তাকে তলব করা হয়েছে। সব করতে পারে এরা। যদি অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করেন বা ইভেন স্বয়ং মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করেন, আমি আজকের দিনে আর অবাক হব না। কোথাও একটা কেস হয়েছে, সেটাও একটা ফেক কেস অভিষেক বন্দ্যোপাধ্যায় সচিবের বিরুদ্ধে। সেইটার জন্য রাত দুপুরে অভিষেক ব্যানার্জির বাড়িতে চলে গেল হচ্ছে পুলিশ। শালবনী থানার পুলিশ রাত্রেবেলা চলে গেল, লোকেশন ওই জায়গা দেখিয়েছিল। তো তারপরে তাহলে পাওয়া গেল না কেন তাকে? তারপর সেটা আসছি। তো মানে এটা অত্যন্ত একটা বোকা বিষয় যে অভিষেক ব্যানার্জির বাড়িতে, তার বাসভবনে চলে গেলেন পুলিশ। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হলো, নিয়ে মানে পুরো গেট ভাঙা হলো, নিয়ে ঢুকে গিয়ে তারা তল্লাশি করলেন, পুরো দোতলা থেকে একদম ছাদ অবধি সমস্ত তল্লাশি করলেন। তারপরে যেই সিজার লিস্ট, সেখানে হচ্ছে নীল, কিচ্ছু পাওয়া গেল না। কিছুদিন আগেও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বাড়ি, সেখানেও আমরা দেখলাম যে সেখানে সার্চ হলো, সেখানেও সিজার লিস্ট নীল। তো কিছুই পাওয়া যাচ্ছে না। বারবার এরা নিজেদের কিন্তু নাক কাটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখন সেখানে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, তারা গেছেন কিন্তু তারা কিছু পাচ্ছেন না। তো তাহলে এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি একটা হ্যারাসমেন্ট। সেটা সইজাল সংক্রান্ত। হ্যাঁ, এখন 100টা মামলা হতে পারে। হ্যাঁ, মানে এটা মানে আমি জানি না। এই যে সই নিয়ে কথা হচ্ছে, আপনি একটু আগে একটা বিষয় তুললেন যে অনেক সাংসদরা তারা সই করেছে, তাদের সই দেখতে পেলাম, চিঠিটা কই? চিঠিটা কোথায়? আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন শতাব্দী রায়ের সাথে। প্রসঙ্গে একটু পরে আসব। হ্যাঁ, শুধু সই দেখতে পেয়েছি আমরা, 19টা সই দেখতে পেয়েছি। আমি এখন অভিষেক প্রসঙ্গে থাকি। হ্যাঁ, যদি এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, আমরা তো দেখলাম যে
ইডি মদন মিত্রের একাধিক ঠিকানায় পৌঁছে হ্যাঁ যাবে। হ্যাঁ, তারা এখন সব জায়গায় যাবেন, তারা যেখানে খুশি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ল অফ দ্য ল্যান্ডটা যেন ফলোড হয়। যেখানে অভিষেক ব্যানার্জি তিনি এই কেসটিতে, যেটাতে আজকে সুমিত রায়কে খুঁজতে পুলিশ গেছে, সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অ্যাকিউজ নন। তো তাহলে তার বাড়িতে কি এমন এক্সিজেন্সি হলো যে ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দরজা টরজা ভেঙে ঢুকতে হয়েছে? এটা আমার কাছে আমি বোধগম্য পলাশের নয়। কাছে একটু উত্তর নেওয়ার চেষ্টা করি। এটা পলাশ, সম্পূর্ণভাবে অর্থাৎ political নীলাঞ্জন যেটা vendetta, বলছে রাজনৈতিক যে যদি- প্রতিহিংসা। যদি সেই অভিযোগ, আমি কিছুক্ষণ আগে কুণাল ঘোষের এই সংক্রান্ত আরেকটি বক্তব্য শুনছিলাম, এখানে যেমন একই রকম ভাবে তিনি যেমন সুমিত রায়কে যেমন তিনি কোথাও সুমিত রায়ের দায়িত্ব যে নিতে চাইলেন না এটা স্পষ্ট, বরং সুমিত রায়কে অনেকেই যেভাবে লার্জার দেন লাইফ হিসেবে তুলে ধরতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হওয়ার কারণে, তার নাকি ফ্যান ক্লাবও ছিল, সেই প্রসঙ্গটাকে কটাক্ষ করলেন। বাট মাই পয়েন্ট ইজ, কুণাল ঘোষ একই সঙ্গে যে প্রশ্ন করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, সেগুলো তো 4 তারিখের আগেও ছিল, সেগুলো অতীতেও ছিল, এবং মধ্যরাতে একজন সাংসদ তার বাড়িতে পৌঁছে যাওয়া, তার বাড়িতে অপেক্ষা করতে বলায় রীতিমতো ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এনে তাদের দিয়ে তালা ভেঙে ঢোকা, এগুলো কি নীলাঞ্জনদের বক্তব্য যে এটা রাজনৈতিক প্রতিহিংসার জেরে হচ্ছে, এবং এটা কি বাড়াবাড়ি? একদম সিম্পল বাংলা ভাষায়। না দেখুন, আজ 15 বছর ধরে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যেভাবে পুরো বঙ্গ জীবনকে কলুষিত করেছে, আম বাঙালি জীবনকে জর্জরিত করে দিয়েছে, এবং সেইগুলোই বুমেরাং হয়ে ফিরে আসছে ওদের কাছে। আজকে আপনারা দেখাচ্ছেন না, মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিয়েছে। এরা 15 বছর ধরে বাঙালিকে শান্তিতে ঘুমোতে দেয়নি। এখানকার বাঙালিরা দিনের পর দিন বাইরে গেছে, এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। দেখবেন 21 সালে আমাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপি করাটা একেবারে আমাদের কাছে অসহনীয় হয়ে পড়েছিল। আমি একটা জাস্ট অ্যাড করব নীলাঞ্জন কে আরো মনে করিয়ে দেবো, সজল ঘোষের বাড়িতেও কিন্তু আমরা পুলিশকে লাঠি মেরে দরজা ভাঙতে দেখেছি। সজল ঘোষ তো তখন আসবো elected please। representative তাতে কি ছিলেন হয়েছে? না। অভিষেক Law না, of the land তো করার- সবার না, জন্য। একদমই নয়। কোন সাংসদকে আপনি যদি অ্যারেস্ট করতে চান, তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে চান, তার জন্য স্পিকারের পারমিশন তল্লাশি লাগে। করতে গেছেন, না, তল্লাশি করতে অভিষেক গেছে, এটা বন্দ্যোপাধ্যায়কে বলছি, arrest করতে তো তাদের যাননি। কাছে ওয়ারেন্ট কোথায়? দেখুন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো একজন তৃণমূল complaint-ই নেই। কংগ্রেসের পলাশ। নীতিতলা কর্মীও কিন্তু এই অভিষেক ব্যানার্জির যে তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলছে না। বহু সাংসদ বিধায়করাও কিন্তু গা ঝেড়ে ফেলেছে, কারণ তারা সবাই জানে যে অভিষেক কি করেছে। এমন কোনো দুর্নীতি নেই যেখানে অভিষেক হাত পাকায়নি। গরু চুরি থেকে, কয়লা চুরি থেকে, সমস্ত কিছু চুরি, এমন কিছু মানুষের কি বলবো পায়খানা, যে কাপড় এসছে সব দেহের, সেগুলো চুরি করা হয়েছে। আজকে মানে চুরির যে কত কিছু থিওরি আছে, সবগুলো একদম সবগুলোতেই অভিষেক ব্যানার্জি পিএইচডি করে ফেলেছে। সুতরাং একজন চোরের কাছে যখন যাচ্ছে তখন কিন্তু কেউ তার বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ করেনি। আজকে তৃণমূল এরকম বলতেই পারে আমরা সবেমাত্র সরকারে এসেছি বিপুল ক্ষমতা নিয়ে, মানে সাধারণ মানুষের বিপুল জনসমর্থন নিয়ে এসেছি, আমরা এগুলোকে উপভোগ করছি, এগুলো সাধারণ মানুষ উপভোগ করছে, সারা দেশের মানুষ উপভোগ করছে। দেখবেন মানে তৃণমূল কংগ্রেস একেবারে কয়েক বছর ধরে একেবারে ব্যঙ্গচিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সারা দেশের মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, তারা পোগো সিএন দেখা বন্ধ করে ফেলেছে। এখানে পলাশ আমার একটা বক্তব্য রয়েছে যে ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে, সিরিয়াস অভিযোগ রয়েছে, বাট এই যে উপভোগ করার কথা হচ্ছে, একটা দেশের যে আইন, সেই আইনের কাজ তো প্লেইং টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আইন যারা এনফোর্স করেন, এক্ষেত্রে পুলিশ বা কোনো তদন্তকারী অফিসাররা, তাদের কাজ তো কে কোনটা উপভোগ করবেন সেটাকে, বা উপভোগ করতে চাইছেন সেটাকে কেটার করা নয়। না দেখুন, আপনার কি মনে হয় এরা নিজেরা আইন মানে? বারংবার এরা কোর্টকে অমান্য করেছে। যে একজন জনপ্রতিনিধি হয়ে যারা বলেছে যে 4 তারিখের পরে ডিজে বাজবে, প্রকাশ্য হুমকি দিয়েছে। এবং আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের ব্লক অফিস থেকে শুরু করে জেলা কার্যালয়গুলোতে অস্ত্র মজুত করা হয়েছিল, এবং বহু হোটেল বুক করে রাখা হয়েছিল যে হিন্দু মহিলাদেরকে তুলে এনে ধর্ষণ করা হবে। আপনার মনে হয় এরা 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 গণতন্ত্রের প্রতি এদের কোনো আস্থা নেই, এরা প্রশাসনের প্রতি এদের কোনো আস্থা নেই, যারা নিজেরা দিনের পর দিন ক্ষমতাকে কুক্ষিগত করে, ক্ষমতাকে মানে মানুষের জীবনকে নরকে পরিণত করেছে, যারা নিজেরা আইন মানেনি, দিনের পর দিন আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে, যারা নিজেদেরকে ঈশ্বরের উপরে ভেবেছিল। তা আপনার কি মনে হয় এরা যারা আইন মানেনি, আইন কি তাদেরকে মানবে? আমি আসবো পলাশ, আমি এখানে একটু অজিতেশের কাছে আসি, কারণ অজিতেশ আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন শোনা, একটা পয়েন্ট আমি বলতে বাধ্য হচ্ছি, মানে ওনার রেসপন্সে যেটা এলো তাতে বোঝা যাচ্ছে যে বাংলাটা যে নৈরাজ্যের দিকেই যাচ্ছে সেটা তারা স্বীকার আমি করছে। আসবো এক সেকেন্ড, যায়নি, already আপনাদের 15 বছরের নৈরাজ্য, পলাশ এক সেকেন্ড, নীলাঞ্জন থামতে বলে থামতে হবে। নীলাঞ্জন, আমি অজিতেশের কাছে আসি, যে অজিতেশ
আমরা দেখলাম যেদিন সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন সেদিন রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে তারা এটার নিন্দা করলেন। দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন সোনিয়া গান্ধীর সঙ্গে। এআইসিসির যে মিটিং সেখানেও এই তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা চলছে, যে এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন রাহুল গান্ধী বলে সূত্রের খবর। এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগামী 3 দিন রাজ্য এবং কেন্দ্রীয় এজেন্সি তাকে তলব করেছে, তার বাড়িতে মধ্যরাতে একজন সাংসদ তার বাড়িতে মধ্যরাতে পৌঁছেছে, তালা ভেঙে ঢুকে যাচ্ছে শালবনী থানার পুলিশ, এগুলোকে কিভাবে দেখছো? দেখুন, প্রথমেই আপনি বললেন যে সোনারপুরে ইনসিডেন্ট হয়েছিল, সেটার জন্য রাহুল গান্ধী টুইট করেছেন। তো রাহুল গান্ধী দেশের লিডার অফ দি অপোজিশন, উনি যে কোনো অপোজিশনের উপরে যদি কোনোভাবে আক্রমণ হয় সেটা নিয়ে উনি ললেসনেস কিভাবে বিজেপি রুলড স্টেটগুলোতে আছে ওটা উনি হাইলাইট করেছে, যে সরকারে আসতে না আসতে ওরা এইভাবে ললেসনেস করেছে। কিন্তু ওই টুইটে তো রাহুল গান্ধীজি কোথাও এটা বলে দেননি কি অভিষেক ব্যানার্জি চোর আছে বা চোর নেই। উনি বললেন ওনার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, আর যেটা স্বাভাবিক যে কোনো মানুষের উপরে ওই রকম যদি আক্রমণ হয়, আর যিনি একজন সাংসদ, উনি আজ অব্দি তো সাংসদ আছেন, কালকে না থাকলেও কিন্তু মানুষের জন্য ল অফ দ্য ল্যান্ড একজন ব্যক্তির জন্য যা নর্মাল সেটা একটা সাংসদের জন্যই তাই। তো ওইভাবে যে আক্রমণ হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধী এই যে মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ যাওয়া বা তাকে পরপর যে তলব, এটা থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে কংগ্রেস, অর্থাৎ এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায় সেটা নিচ্ছে না কংগ্রেস। কংগ্রেস কোনো দায়ই নিচ্ছে না অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি 15 বছর চুরি করে গেছেন কি চুরি করেননি সেটা বিজেপি গভর্নমেন্ট এসছেন, ওনারা তদন্ত করবেন। এত হিউম্যান ক্রাই কেন? সরকার গেছে, নতুন সরকার এসছে। আমি তো বলবো বিজেপি এটা 4 তারিখের পরে যখন বাংলার মানুষ, এই তো মমতা ব্যানার্জি ছবি লাগিয়ে 294 সিটে ভোট হয়েছে, অভিষেক ব্যানার্জি ছবি লাগিয়ে ভোট হয়েছে, ওনারাই বলেছেন। তো যখন বাংলার মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আর চাননি, ওদেরকে সরিয়ে দিয়েছে, তাদেরকে আজকের দিনে প্রাসঙ্গিক রাখছে কারা? আমি আসি একটু অংশুমানের কাছ থেকে মতামত নিয়ে। অংশুমান, এই গোটা বিষয়টা, হ্যাঁ প্লিজ। আমার নিজের মনে হয়েছে যে প্রথম কথা, এই মধ্যরাত্রে পুলিশ যে গেছে তার মধ্যে বিরাট কোনো অন্যায় নেই। এই কারণেই অন্যায় নেই যে ওরা যেহেতু টাওয়ার লোকেশন দেখে বুঝতে পেরেছিলেন যে এখানে সুমিত রায় রয়েছেন, সেই কারণেই সেটার সন্ধান করতে গেছেন। সেটার মধ্যে কোনো অন্যায় কিন্তু আমি দেখছি না। এবং সেক্ষেত্রে যদি কোনো একজন সাংসদও হন, তাকে তার গ্রেপ্তার করতে যাননি, ওয়ারেন্টের প্রশ্ন আসছেই বা কোথা থেকে, কাজেই যেতেই পারেন ওরা। কিন্তু আমার নিজের যেটা মনে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা যে কথা বলেছেন সেই কথাটার কিন্তু একটু গুরুত্ব আছে। সেটা হচ্ছে এই যে আমি এই কথাগুলো বলেছিলাম নির্বাচনী প্রচার চলাকালীন, এবং তখন কিন্তু এটা তো সত্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথাটি বলেছিলেন তাতে আরো প্রত্যক্ষভাবে হিংসার কথা ছিল। তো কই তখন সমস্ত প্রশাসন ছিল ইলেকশন কমিশনের আন্ডারে, কই তারা তো কেউই তখন না অভিষেক বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেননি। যার ফলে এখানে প্লিজ আমরা কেউ সবাই এক এক করে কথা বলেন এই ডিবেটে, এটা একটা অত্যন্ত ডিসেন্ট ডিবেট। সংশয় নেই, এটা নিয়ে কোনো সংশয় নেই যে গত 15 বছরে যে ভয়ঙ্কর অপশাসন চলেছে তার জন্য একাংশের মানুষ এই ধরনের ঘটনাগুলো ঘটলে উল্লসিত হচ্ছেন। হয়তো সেটা বিজেপির পক্ষেও যাচ্ছেন, যে কথাটাই হয়তো সুকান্ত মজুমদার বলছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় না, তাহলে সেখানে নিরপেক্ষতা ভীষণভাবে কাম্য। আমি এই জায়গাটাতে খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এখানটাতে অংশুমান আমি আসবো পলাশের কাছে খুব সংক্ষেপে। পলাশ, যে প্রসঙ্গ যেটা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে অংশুমানও যেটা রেফার করলেন, যে সময় নির্বাচনী প্রচার চলছে সে সময় বিভিন্ন পক্ষ থেকে গরম বক্তৃতা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে সেই সময় তো ইলেকশন কমিশনের আন্ডারে ছিল ল অ্যান্ড অর্ডার, তাহলে সেক্ষেত্রে কেন ব্যবস্থা নেয়নি? তার অভিযোগ যে সে সময় ব্যবস্থা নেয়নি কারণ নিলে সে সময় অমিত শাহ যে মন্তব্য করেছিলেন সেটাকেও তুল্যমূল্য বিচারে রাখতে হতো। আপনাদের আর্কাইভে যদি থাকে তাহলে ডেট ওয়াইজ আমি বলবো যে প্লিজ শো করুন যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, কখন অমিত শাহ এই কথাগুলো বলেছেন। বিগত 15 বছর ধরে শুধুমাত্র আম বাঙালির জীবন নরক করে দেওয়া নয়, ন্যাশনাল সিকিউরিটির সাথে এরা খেলা করেছে। ওপার বাংলা থেকে প্রচুর ভোটারকে এনে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে আম বাঙালির জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ শুনুন, অভিষেক কখন অমিত শাহ বলেছিল
বনাম উল্টো করে লটকানো। হ্যাঁ, এই দুটো কেন কিছু। বলেছেন? যারা বলেছে যে ভোটকে সামনে রেখে বারংবার বলেছেন যে যে সমস্ত বিজেপি যে 4 তারিখের পরে কোন গুন্ডা আছে, তোর কোন বাপ আছে, আসতে বলিস আমি দেখবো 12টার পরে এখানে থাকবে কিনা, তার পরিপ্রেক্ষিতেই উনি বলেছেন যে নীলাঞ্জন, আমি উত্তর দিই। যদি নীলাঞ্জন, বলতে পারে এক সেকেন্ড আসবো অংশুমান, এক সেকেন্ড আসবো। নীলাঞ্জন, প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে সুমিত রায়ের খোঁজে তল্লাশি করছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে শালবনী থানা, এবং সুজয় হাজরা তিনি তার নাম করেছেন বলে জানা যাচ্ছে, নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তার খোঁজে যাবে না যদি তার টাওয়ার লোকেশন দেখা যায়? কুণাল ঘোষ তিনিই তো দায়িত্ব নিচ্ছেন না সুমিত রায়। না, সুমিত রায়ের দায়িত্ব আমিও নিচ্ছি না, তৃণমূল কংগ্রেস সুমিত রায়ের দায়িত্ব নিচ্ছে না, ব্যাপারটা বুঝুন। ওটা হচ্ছে রেসিডেন্স অফ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার বাড়িতে রাতের বেলা ঠিক যেরকম ভাবে মনে হচ্ছে একটা টেররিস্টের একটা খোঁজ করতে যাওয়া হয়েছে, সেই রকম ভাবে যেরকম ভাবে একজন সাংসদের বাসভবনে প্রবেশ করা হয়েছে, এবং সেখানে কোনো রকমের, আমি জানি না ভারতবর্ষের স্পিকার কি এটাকে অনুমতি দিয়েছেন, এটা তো জিজ্ঞেস করা উচিত, পার্টির তরফ থেকে নিশ্চয়ই এটা দেখা হবে। কিন্তু যেরকম ভাবে যদি দেখেন যে ঠিক আছে টাওয়ার লোকেশন সার্চ করে আপনারা সুমিত রায়কে খুঁজতে যাচ্ছেন, যখন দেখছেন সেটা সাংসদের বাড়ি, একটা সাংসদ তো রেসপন্সিবল টু দ্য গভর্নমেন্ট, তো তিনি কখনো মানে এই ধরনের কাজকর্ম করতে পারেন? তাকে তো একটা মানে সেখানে তো মানে একটা তাকে ডাকা যেতে পারতো। সুমিত রায়কে তো ডাকা, না না, চুরির তো প্রমাণ তো করতে পারেন না, সিজার লিস্ট তো শূন্য। না না, আমরা পাইনি, আমরা নেতাদের ঘরে মন্ত্রীদের ঘরে টাকা পাইনি, নাক কাটা কান কাটা দোকান কাটা বিজেপি, দোকান কাটা বিজেপি, এতটা নির্লজ্জ বেহায়ার মতো ব্যবহার করছে, একটা ব্রেকের পর বেহায়ার মতো ব্যবহার করছে। বাংলা বলছে, ফিরিলাম বিরতির পর, এবং শুরুতেই যেটা বলছিলাম যে এরই মধ্যে একে একে নিভিছে দেউটি, এবার কি আরো একটা দ্বীপ নেবার পথে মানে ডেফিনেটলি আমরা তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের থেকে কি সেই দ্বীপ সরে যাচ্ছে? এটা বলতে চাই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে আজ হঠাৎই দেখা গেল শতাব্দী রয়ের সঙ্গে তিনি পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। দেখুন। বিধানসভার পর লোকসভা, তৃণমূলের সম্ভাব্য ভাঙন আসন্ন, বিদ্রোহী 19 সাংসদের নাম প্রকাশ্যে, সইয়ে নাম ছিল না সুদীপ বন্দ্যোপাধ্যায়, শনিবার বদলে গেল পাশার ডান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে গন্তব্য 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ, বিজেপি নেতা ও মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি, যার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারেরা এর আগে বৈঠকে বসেন। তাহলে কি এবার সুদীপ ও মমতার হাত ছাড়লেন? তৃণমূলের এই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার এবং সাংসদ শতাব্দী রায়। কাকলির এবং উপদলনেতা হিসেবে শতাব্দীর নাম। বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে আপাতত 19 জনই বিদ্রোহী। এই আবহে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। সূত্রের খবর, স্পিকারের সঙ্গেও দেখা করতে চান বিদ্রোহীরা। যান্ত্রিক ত্রুটির কারণে আমি পুরো প্রতিবেদনটা দেখাতে পারলাম না, আমি পরবর্তীকালে আবারও দেখাবো। আমি নীলাঞ্জনকে শুরুতেই এই প্রশ্নটা করেছিলাম যে শুরুতে ইনফ্যাক্ট নীলাঞ্জন এটা নিয়ে বলতে চাইছিল যে নীলাঞ্জন এবার কি সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় না বাকি 19 জন সেটা তো আমি পরে আসছি। প্রথমত হচ্ছে এদের কিছু সই আমরা দেখতে পেয়েছি, গতকাল থেকে বেশ কিছু সই আমরা দেখতে পাচ্ছি, সেখানে 19 জনের সই ছিল, হয়তো আরেকজনের সই বাড়তে পারবে, কিন্তু চিঠিটা কোথায়, চিঠিটা কেন প্রকাশ্যে আসছে? না, আমার খুব সিম্পল প্রশ্ন যে এখনো পর্যন্ত যে 19 জনের সই আমরা দেখেছি, কেউ কি বাইরে এসে ভেহিমেন্টলি বলেছেন যে না ওই সই অন্য কোনো পারপাসে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি চিঠিটা কেন ইভেন আসছে। শায়নী ঘোষ, যিনি এখনো কাগজে কলমে তোমাদের যুবনেত্রী, না না না, সে তো টুপি ফুপি পরে মাস্ক পরে মানে ভূতের মতো সেজে তিনি তো ঢুকেছেন, যাক গেছে, তার কথা বাদ দিন। আমার কথা হচ্ছে এই যে যারা সই করেছে তাদের এই ধকটা নেই যে চিঠিটা প্রকাশ্যে আনি, কারণ চিঠিটা যেই প্রকাশ্যে আসবে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে এরা দলবিরোধী কাজ করছে। এবার দেখুন, আমাদের যেটা আইন রয়েছে, যেটা 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, সেখানে বলা হচ্ছে মানে 2/3 অফ দ্য পার্টি কে মার্চ করতে হবে আরেকটা পার্টির সাথে,
এরা কার সাথে মার্চ করছে? কিছুই করছে না। একটা এরা গ্রুপ বানাতে চাইছে, একটা ব্লক বানাতে চাইছে, স্প্লিন্টার গ্রুপ। সেটা সাকেত গোখলে বা মহুয়া মৈত্ররা অলরেডি তারা না না তারা বলেছেন, মানে তারা বলেছেন বলে নয়, এটাই আইন। আমি নিয়েও এসেছি আজকে 10 শিডিউলটা। তো সেই জন্য এরা হয় এটা জানেন না, বা জানেন আমার মনে হয়, সেই জন্য তারা চিঠিটা বাইরে আনছেন না। যেই মুহূর্তে আনবেন এটা লোকসভা স্পিকারের কাছে চ্যালেঞ্জড হবে, তিনি তো বিজেপির লোক, ছেড়ে দিন, কিছু করবেন না, তারপরে জিনিসটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জড হবে, এটা তারা জানেন। এবং তখন তারা দলত্যাগ বিরোধী আইন, এই আইনেই তারা কিন্তু তাদের মেম্বারশিপ হারাবে। একটা কথা বলে দিই যে স্পিকার নিয়ে কোনো মন্তব্যের দায় কিন্তু কলকাতা টিভি, এটা আমি দায় নিচ্ছি। স্পিকার কিছু করবেন না সেটা আমরা জানি। আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের স্পিকার তিনিও যেই জিনিসটা করলেন, তিনি একটা এরকম স্প্লিন্টার দল থেকে চিঠি গেছে, অভিষেক ব্যানার্জি চিঠি দিয়েছেন। অত্যন্ত আস্থাভাজন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তো তাপস রায় দল ছেড়েছেন। অবশ্যই এখন তাপস রায়কে এখন সোচ্চার হয়ে কুণাল ঘোষ, যে কুণাল ঘোষ তিনি এখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পাওনা ছিল, এটা প্রাপ্য ছিল, তিনি সাসপেন্ড হয়েছিলেন। আমি কুণাল সজল ঘোষদের যে দলত্যাগ করা, সেটার নেপথ্যে তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছে। অবশ্যই এটা তো পরিষ্কার, এটা তো জলের মতো না। মোস্ট ট্রাস্টেড, আচ্ছা, মানুষকে বিশ্বাস করাটা, তার মানে আপনি বলতে চাইছেন এটা ভুল? মমতা ব্যানার্জি কয়েকজনকে বিশ্বাস করেন, তাকে লিডার অফ দ্য লোকসভা বানিয়েছেন, তাকে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী করেছিলেন মনমোহন সিংজির সরকারে, তাইলে সেগুলো মমতা ব্যানার্জির ভুল ছিল, সেটাকে আমাকে স্বীকার করতে হবে যে মানুষকে বিশ্বাস করা তাহলে ভুল। আজকে সুদীপ ব্যানার্জি মানে উত্তর কলকাতার রাজনীতিতে যা করেছেন সেটা আমি পাবলিকলি বসে আর আলোচনা করব না, কুণালদার থেকে আপনারা জেনে যাবেন। আমার বক্তব্য হচ্ছে এরা এই যে লুকিয়ে লুকিয়ে যে জিনিসটা করছে, কেন বিজেপির টিকিটে একটা আমি এই সময় আরেকটা ইনফরমেশন দিই যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। শোনা যাচ্ছে যে অমিত শাহর সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদম উনি করবেন। আমি প্লিজ চাইবো যে আপনি দয়া করে আপনি বিজেপির সাথে হয় পুরো আপনি 20 জন নিয়ে মার্চ করুন। তোমাদের একাধিক সাংসদ ইনক্লুডিং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার এই প্রশ্নটা তুলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে জেল থেকে তিনি বেরোনোর পর, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে নরম। অবশ্যই, এবং রাজনাথ সিং এর অত্যন্ত প্রিয় বন্ধু আমি শুনেছি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় এতজনের এত আপত্তি সত্ত্বেও তাকে আবারও টিকিট দিয়েছে, পঞ্চমবারের জন্য তাকে সাংসদ করেছে। আগে মন্ত্রী করেছিল, লিডার অফ দ্য হাউস করেছিল, তারপরে উনি যেতেন না, কিচ্ছু করতেন না। পার্লামেন্টারি পার্টির মধ্যে সাংসদরা লড়াই ঝগড়া করছে আর উনি যেতেনই না দিল্লি, উনি এতই অসুস্থ। তো এত অসুস্থ যখন, তাও মানে একদম পদ আঁকড়ে বসে থাকে, এটা বুঝি না। লাস্ট অব্দি তো অভিষেক ব্যানার্জিকে তো দলনেতা করা হয়েছিল লোকসভায়। যাই হোক, তো সেইটা কি, সেইটার জন্য কি দুঃখ? যে কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ থেকে সরানো হয়েছে, একে লিডার থেকে সরানো হয়েছে, তার জন্য কষ্ট। যে কাকলি ঘোষ দস্তিদার এই পুরো যে মানে সাংসদদের যে ব্রিগেডটা, এই বিক্ষুব্ধ ব্রিগেডটাকে লিড করছিলেন শুরু থেকে, এবং মনে করা হচ্ছিল যে তিনি বিরোধী দলনেতা হতে, মানে বিরোধী না, মানে এই যে এক সেকেন্ড নীলাঞ্জন, এত ব্যস্ত কেন, আমাকে বলতে দাও। আমাকে শব্দ যোগান দেওয়া সেটা তোমার কাজের মধ্যে পড়ে না। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার দলের এই অবস্থাকে কিভাবে ডিফেন্ড করবে, সেই জন্য তুমি তোমার ডিকশনারি, তোমার ভোকাবুলারি, এটাকে তুমি নার্চার করো। এই যে বিক্ষুব্ধ সাংসদদের ব্রিগেডটাকে তিনি নেতৃত্ব দেবেন, এরকম একটা শোনা যাচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কাহিনী মে টুইস্ট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রবেশ, এই যে গ্র্যান্ড এন্ট্রি, সেটার ফলে সেখানটায় একটু পরিবর্তন হতে পারে এমনটা শোনা যাচ্ছে, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতা হবেন, মুখ্য সচেতক হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার, এমনটাই শোনা যাচ্ছে। এবং ডেপুটি লিডার হতে পারেন শতাব্দী রায়, যিনি ডেপুটি লিডার ছিলেন তৃণমূল কংগ্রেসের। আমি এখানে একটুখানি আসি, পলাশের কাছে আসি। পলাশ, আমার বক্তব্য হচ্ছে যে এখানে যেমন ঋতব্রতর সন্দীপন সাহাদের সামনে রেখে যে গোটা ঘটনাটা হলো, সেখান থেকে বিজেপি দূরত্ব রেখেছিল, যেটা নিয়ে আমরা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার তাদের বলতে শুনেছি, দূর তক এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কিন্তু দিল্লিতে বিজেপি আর এদের সম্পর্কে এতটা দূর নেই। সবটাই হচ্ছে হয় ভূপেন্দ্র যাদবের বাড়িতে, নালে নিশিকান্ত দুবের বাড়িতে। এবং এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি, সেটা যদি কনফার্মড হয় যে অমিত শাহ তার সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূলে এখন দুটো আছে,
মৃত তৃণমূল আর ঋত তৃণমূল আমাদের আমি আপনাকে যেটা বলছি যে বিদ্রোহ শব্দটা ইউজ করছে না, বিদ্রোহ হচ্ছে বীর থেকে আসে। না, আজকে আমি যারা বিক্ষুব্ধ বলেছি, বিদ্রোহ বলিনি। হ্যাঁ, আপনাদের প্রতিবেদনে দেখানো হলো, যাই হোক বিক্ষুব্ধ, এই বিক্ষোভ আসে কোত্থেকে জানেন? বিক্ষোভ আসে কিন্তু বীরত্ব থেকে। আজকে যারা এই তৃণমূল কংগ্রেসের বলছে না যে বীরত্ব বীর, এরা কেউ বীর নয়, কিন্তু এরা এক একটা কাপুরুষ। এদেরকে দেখে মানুষ খুব মজা পাচ্ছে, এবং দিল্লিতে যারা খিল্লি করতে গেছে তাদেরকে নিয়েও মজা পাচ্ছে আমরা। যাক, আপনি যেটা ওদের দেখে বলছিলেন, আপনার মনে হয় না, না, নিশিকান্ত দুবে বা ভূপেন্দ্র যাদব খিল্লি করতে ওদের বাড়িতে রাখছেন? ভূপেন্দ্র যাদব কি মিনিস্টার জানেন? ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এখন কারা, এক সেকেন্ডের ধৈর্য রাখো, উনি সাংসদ। কারা নিজেদের রাজনৈতিক ভবিতব্য চেঞ্জ করতে ওখানে গেছে, করুক। এরা, আমি আপনাকে বলছি না, বঙ্গ হচ্ছে গোটা দেশের রাজনীতির যে খিল্লি, সেই খিল্লিটাকে সাপ্লাই করছে এরা। যাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যে আসবে বা যারা আসবে তাদেরকে তাদের কথা শোনা বা এ করা, সেটা মন্ত্রী হিসাবে কাজ। আমরা হচ্ছে বিরোধী, আমরা বিশ্বাস করি দেশে গণতন্ত্র আছে এবং আমাদের রাজ্যেও আছে, বিরোধীরা বিরোধিতা করুক। আমরা চাই তৃণমূলটাই করুক। তৃণমূল যদি তৃণমূল করে তাহলে আমবাঙালি মারবে, আর তৃণমূল যদি তৃণমূল না করে আমরা বলবো। আমরা চাই তৃণমূলরা তৃণমূলই করুক। আজকে আমি দেখলাম যে যেই পার্টি আর যে রাষ্ট্র বা দেশ বা সরকার, তার মধ্যে যে বেসিক ডিস্টিংগুইশটা থাকে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস যে উনি প্রতিনিধি গুলিয়ে ফেলেছিল। আসলে এই যে 15 বছরের ঔদ্ধত্য এখন ওরা ভুলতে পারেননি। এবং যে যাচ্ছে মানে তৃণমূলের সাংসদ কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমবাঙালি তার জন্য খুব একটা গুরুত্ব নেই। এটা নিয়ে অজিতেশের সঙ্গে কথা বলবো, তার কারণ যেহেতু রাহুল গান্ধীও এই প্রসঙ্গ নিয়ে পার্টিকুলারলি উদ্বেগ প্রকাশ করেছেন। এটাকে কিভাবে দেখছো অজিতেশ, যে একটা দল, যে দলটা ডেফিনেটলি পরাজিত হয়েছে, বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে, কিন্তু এটা লোকসভা নির্বাচন নয়, সেখানে যারা সাংসদ নির্বাচিত হয়েছেন এই দলের প্রতীকে, তাদের মেয়াদ ডেফিনেটলি 2029 পর্যন্ত। শুধু তাই না, এখানে বিধানসভাতেও যদি দেখি, যে বিধানসভাতে দেখলেও 80 জন বিধায়ক, যাদের মধ্যে 60 জন আলাদা ব্রিগেড তৈরি করছেন। প্রশ্ন হচ্ছে যে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানেও বিভাজন, ওখানেও বিভাজন, এবং ওখানে বিভাজনের ক্ষেত্রে নিশিকান্ত দুবে, ভূপেন্দ্র যাদবরা তারা সরাসরি তাদের মিট করছেন। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি দিল্লি গিয়ে শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে যাচ্ছেন। দেখুন, এই সবটাই তো বিজেপি করাচ্ছে। এই প্রথমবার দেশের ইতিহাসে হবে যে সরকারেও যে থাকবে সেই কিন্তু অপোজিশন কন্ট্রোল করছে। এবার যারা যাচ্ছে দিল্লিতে, বা যেই 60 জন এমএলএর কথা আমরা এখানে বলছি, এরা সবটাই তো চোর। নিজের চুরি বাঁচাতে গেলে এবার এদেরকে বিজেপিতে যেতে হবে, কেন ওয়াশিং মেশিন ওনাদের কাছেই আছে। এবার বড় গলায়, জোর গলায় এখানে শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার বলেছেন আমরা কাউকে নেব না। তো একটা মোডাস পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রথমবার এমন একটা বানানো হলো, যেটা আমরা মহারাষ্ট্রতেও দেখেছি, একনাথ শিন্দেকে দেখেছি, শরদ পাওয়ারের গ্রুপটাকে কি করে ভেঙে দিয়েছে, এনসিপিটাকে, সেটাও দেখেছি। তো ওই মডেলটাই এখানে নিয়ে এসছে, কিন্তু একটাই পার্থক্য কি অপোজিশনটাকেও ভেঙে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না, 208 সিট, তারপরও কি দরকার মুখ্যমন্ত্রীর এখানে বসার? মুখ্যমন্ত্রী তো অনেক বড় বড় কথা বলেছিলেন যে এরা সবাই আমি এখান থেকে গোটা দৃশ্যপটটাকে দিল্লিতে নিয়ে যাই। সাম্প্রতিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, যে সেখানে দাঁড়িয়ে সম্প্রতি লোকসভায় একটা খুব ইম্পর্ট্যান্ট বিল, মহিলা সংরক্ষণ সংশোধন বিল, সেটা কিন্তু লোকসভায় আটকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পরিবর্তনটা, এর তো সংখ্যার দিক দিয়ে অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। নিশ্চয়ই হতে চলেছে। কেন বিজেপি, কাজে তুমি যেটা বলছো যে এখানে 208 জন যখন রয়েছে বিজেপির, এখানে দরকারটা কি? লোকসভা বা রাজ্যসভায় কিন্তু দরকার রয়েছে, নিশ্চয়ই দরকার রয়েছে। এটা তো আমরা আগে থেকেই বলতাম, যা তৃণমূল সেই বিজেপি, যা বিজেপি সেটাই তৃণমূল। 3 জন এমপি রিজাইন করেছেন, 3 জন রাজ্যসভা থেকে রিজাইন করেছেন। এখন এদের যা বিজেপির যা সংখ্যা, ওরা ওইখানে 3টে রাজ্যসভায় বাড়িয়ে নেবে। এটা তো আমরা আগে থেকেই বলতাম। অনেক ইম্পর্টেন্ট বিলগুলোতে যখন কংগ্রেস হুইপ করতো কি অপোজিশনকে একসঙ্গে আসতে হবে, কিন্তু তৃণমূল একসঙ্গে আসেনি। এরা তো আগে থেকেই বিজেপির বকলমে কাজ করতো। এখন ডাইরেক্টলি এরা বিজেপিতে সরাসরি 20 জন এমপি। দেখুন, ইনি নীলাঞ্জন বাবু অনেক কথাই বলছেন, কিন্তু ইনির পার্টির মুখপাত্র হতে পারেন। পার্টির নেতা যারা আছে, যাদের দেখে লোক ভোট দিয়েছে, তারা তো আজকে এনডিএর দিকে চলে যাচ্ছে। 20 জন দাবি করছে, আমরা সই দেখেছি 19 জনের, তারা তো বলছে আমরা এনডিএতে যাচ্ছি, কিন্তু সেই সব নিয়ে তো মানুষজন কিছু বলছে না। আমি তো এটাই জিজ্ঞেস করতে চাইছি। আমি এখানে অংশুমানের কাছে আসি, যে অংশুমান, একটা দল পরাজিত হয়েছে, রাজনীতিতে
নির্বাচনে, অর্থাৎ যে সংসদীয় রাজনীতি, নির্বাচনী রাজনীতি, ইলেকটোরাল পলিটিক্সে, সেখানে জয় এবং পরাজয় দুটোই হচ্ছে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা এখানে চৌঠামে কাটতে না কাটতে যে ঘটনাক্রম দেখছি, এবং যেখানে 208 যাদের বিধায়ক সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি প্রধান যারা বিরোধী দল তাদের 60 জন বিধায়ক, তারা বলছেন যে তারা তাদের মতো করে বিরোধিতা করবেন বলে তৃণমূল কংগ্রেস থেকে তাদের পথটা আলাদা করছেন। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভা সংসদে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 জনের একটা চিঠি সামনে এলো। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাচ্ছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, এবং সেখানে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে, ভূপেন্দ্র যাদবরা তারা তাদের বাসভবনে এই নিয়ে বৈঠক হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন, শতাব্দী রায়ের চা চক্রে তিনি পৌঁছে যাচ্ছেন যখন তিনি দিল্লিতে ছিলেন। এগুলোকে কিভাবে দেখছো? দেখো, আসল কথাটা হচ্ছে তুমি যেটা বলছিলে একদম ওটা সত্য কথা। একদম শেষে যেটা বললে যে সংসদে সংখ্যার খুব বেশি প্রয়োজন আছে, এবং এই গোটা বিষয়টার পেছনে বিজেপি ডেফিনেটলি আছে, এটা একদম অস্বীকার করা যাবে না, স্পষ্ট হচ্ছে। কিন্তু তারও আগে যে কথাটা বলার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা আসলে দাঁড়িয়েছিল পুরোপুরি টাকা পয়সা এবং ক্ষমতার উপরে, যে কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম সিগন্যালটা দিয়েছিলেন যে এই পরাজয় মানছি না। আজ অব্দি তিনি মানেননি এই পরাজয়। তো সেটা যদি দলনেত্রীর প্রথম রিয়াকশন হয়, তাহলে তার পরের রিয়াকশন গুলো তো আমি একেবারে মানে অস্বাভাবিক বলে দেখছি না। তার কারণ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে যে কথাগুলো বলছিলেন, বারবার তার মধ্যে ফুটে আসছিল যে রাজ্যসভায় আমার দারুণ পারফরমেন্স, তবুও আমাকে টিকিট দিতে হয়, তবুও আমি প্রার্থী হলাম না। তার মানে কি? মানে ক্ষমতাটা চাই, তার মানে কি ওই গাড়িটা চাই, প্লেনের টিকিট গুলো চাই। এই সমস্ত তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা আসলে মারাত্মকভাবে সুবিধাবাদী, এটা তো সত্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করলে এদের একজনের পক্ষেও নিজের যোগ্যতায় জিতে আসা এই নির্বাচনে আদৌ সম্ভব ছিল না। এটা একেবারে একেবারে জলের মতো পরিষ্কার। এবং সত্যি সত্যি এটা যে মানুষরা এদের ভোট দিয়েছিলেন বিজেপির উল্টো দিকে এরা বলে, তাদের সঙ্গে তারা তঞ্চকতা করছেন, আইনগতভাবে এরা অন্যায় কাজ করছেন, বেআইনি কাজ এবং অনৈতিক কাজ করছেন এরা। নিরঞ্জন এখানে যে কথাটা বলছিলেন একদম সত্য। সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইনে কিন্তু কোথাও বলা নেই যে এরকম একটা ব্লক করা যাবে, একটা দলের সঙ্গে আরেকটা দল মার্চ করতে পারে। কাজে আমিও এই বিষয়ে নিশ্চিত যে আজকে পরিস্থিতি যা দাঁড়িয়ে রয়েছে তাতে আইনের দিক থেকে আমি যেটুকু বুঝেছি তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটু কোথাও একটু সুবিধা রয়েছে। এবং সত্যি সত্যি আরেকটা যে গুঞ্জন চলছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস, প্রথমে আমি অংশমান এরকম স্পষ্ট করে বলে দিই যে এটা গুঞ্জন, অন্তত এখনো পর্যন্ত গুঞ্জনের স্তরেই রয়েছে। তার গুঞ্জন না, আমি গুজব বলবো, তার কারণ আমরা খুব নির্দিষ্টভাবে বলেছি একদম ওল্ড স্কুল জার্নালিজমের যেটা বেসিক ফর্মুলা সেটা অনুযায়ী আমরা ক্রস চেক করে যেদিন এই রিউমার, আমি গুজব বলছি, এটাকে আমি তথ্য বলছি না, এই গুজব ছড়ানো হয়েছিল সেদিন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে এই মার্জার সংক্রান্ত প্রসঙ্গ ওঠেনি, তার কোনো সম্ভাবনা নেই। তো সেটা বাইরে রেখে আমি আলোচনা করতে বলবো। সেটা বাইরে রেখে, সেটা যদি বাইরেও রাখি, বাইরে রেখেও আমার যেটা বলার, ওই যে কথাটা বলছিলাম যে দলত্যাগ বিরোধী আইনে এবং এই 10th শিডিউলে কোথাও এটা বলা নেই যে এরকম একটা ব্লক তৈরি করা যেতে পারে। এবার এটা সত্য যে স্পিকার হয়তো এক্ষেত্রে নিজের স্পিকারের হাতে প্রবল ক্ষমতা আছে দুক্ষেত্রেই। বিধানসভার ক্ষেত্রে কিন্তু তিনি ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, তার ঘর খুলে দেওয়া হয়েছে। একই ঘটনা কিন্তু তৃণমূলের লোকসভায় নেতা কে হবেন সেক্ষেত্রে স্পিকার করতেই পারেন, তার সেই অধিকার রয়েছে, সেটা কিন্তু খুব পরিষ্কার আইনের মধ্যে। তৃণমূল কংগ্রেস তো বিধানসভার অর্থাৎ যে ঘটনাক্রম সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই সম্পর্কে হলফনামাও চাওয়া হয়েছে যে কিসের ভিত্তিতে। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো একদম সত্যি। এরকম একাধিক উদাহরণ আছে যে অন্যান্য রাজ্যে স্পিকাররা, আমাদের রাজ্যেই আগের বিধানসভাতেই হয়েছিল, এরকম উদাহরণ আছে। যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আদালত আবার ওই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য স্পিকারের কাছে ফেরত পাঠাতে পারেন। কাজেই এখনই কিন্তু বলা যাচ্ছে না যে আপাতভাবে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ওখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় হন আর কাকলি দেবী হন, যিনিই হন না কেন তৃণমূলের দলনেতা, তারা যে শেষ পর্যন্ত যে উদ্দেশ্য নিয়ে তাদের কাজে নেমেছেন তাতে সফল হবেন এটা এখনই বলা যাচ্ছে না। এবং ব্যর্থ যদি হন এদের প্রায় প্রত্যেকের রাজনৈতিক জীবন কিন্তু শেষ হয়ে যাবে। তার কারণ আমি আবারও দায়িত্বের সঙ্গে বলছি, আমরা যা দেখেছি গত 15 বছর ধরে এবং তার আগেও, এদের কারোর পক্ষে নিজের একার পরিচিতিতে পশ্চিমবঙ্গের বিধানসভা বা লোকসভা নির্বাচনে কোনো আসন থেকে জিতে আসা সম্ভব ছিল না। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে হতো যে 294টা আসনে আমি প্রার্থী। ওরা যে কাজটা করেছেন
মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরাজয়কে স্বীকার না করে যেমন অন্যায় করেছেন, তেমন এরা যে কাজটা করেছেন সেই কাজটা আমি আবারও বলছি অনৈতিক কাজ, প্রথমে প্রচন্ড অনৈতিক কাজ এবং বেআইনি কাজও বটে। আমি আসবো, আমি একবার আমি দেখিয়ে দেবো প্রতিবেদনটা। বিধানসভার পর লোকসভা, তৃণমূলের সম্ভাব্য ভাঙন আসন্ন, বিদ্রোহী 19 সাংসদের নাম প্রকাশ্যে, সইয়ে নাম ছিল না সুদীপ বন্দ্যোপাধ্যায়, শনিবার বদলে গেল পাশার দান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে গন্তব্য 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ। বিজেপি নেতা ও মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি, যার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারেরা এর আগে বৈঠকে বসেন। তাহলে কি এবার সুদীপ ও মমতার হাত ছাড়লেন? তৃণমূলের এই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার এবং সাংসদ শতাব্দী রায়। সইয়ের পাশে চিফ হুইপ হিসেবে নাম রয়েছে কাকলির এবং উপদলনেতা হিসেবে শতাব্দীর নাম। বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে আপাতত 19 জনই বিদ্রোহী। এই আবহে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। সূত্রের খবর, স্পিকারের সঙ্গেও দেখা করতে চান বিদ্রোহীরা। কিভাবে ঘর সামলাবেন মমতা? আমি অনেক আগে বলেছি তাপস রায় ভালো লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে খারাপ। আজকে তো সেই কথাগুলোই দেখা যাচ্ছে। আর এই লোকগুলো মমতা দিকে ঘিরে রেখে আমার জীবনটাকে অপবাদ দিয়ে কয়লা করে দিয়েছিল। তারপরও কুণাল ঘোষ কিন্তু তৃণমূল ছেড়ে যায়। সৌগত রায়ের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের লোকসভার সব থেকে বর্ষিয়ান নেতা। উত্তর কলকাতায় তৃণমূলের কমান্ডার। দলের অন্দরে সুদীপকে নিয়ে ক্ষোভের আগুন বহুদিনের। সুদীপের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়েন তাপস রায়। কুণাল ঘোষ, সজল ঘোষও বারবার সুর চড়িয়েছেন সুদীপের বিরুদ্ধে। সুদীপকে মোদি ঘেঁষা বলেও আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবুও হরিশ চ্যাটার্জি স্ট্রিট বরাবরই সুদীপের পাশে। তো রাজনৈতিকভাবে সুদীপবাবু জীবনে এতবার দলবদল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও করেছেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে তাকে সম্মান টম্মান সব দিয়েছেন। তারপরে যা ঘটেছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা। তৃণমূল গড়ার অন্যতম কারিগরও কি তাহলে মমতার হাতছাড়া? মমতার হাত ছেড়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরের দিকে পা বাড়ালেন সুদীপ। বঙ্গ রাজনীতির সমীকরণ বদলের এপি সেন্টার দিল্লিতে এখন সবার নজর। এদিকে মমতার বাড়িতে অভিষেক, ডেরেক, কল্যাণ, শোভন, কুণাল। কলকাতা টিভি। নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, অনেক কটা কথা বলা আছে। প্রথমে বলি যে সুদীপ ব্যানার্জি তিনি গেছেন, তিনি মমতা ব্যানার্জি যদি হাত ছেড়ে যদি তিনি নরেন্দ্র মোদীকে তার নেতা হিসেবে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেন, তাহলে তিনি প্লিজ তার যে গ্রুপটা আছে 20 জনের, সেটা নিয়ে উনি বিজেপিতে জয়েন করে যান। এবং বিজেপিকেও রিকোয়েস্ট করবো তাদেরকে অ্যাকসেপ্ট করে নিন, কারণ এত দুর্নীতি যা অভিযোগ আছে সেগুলো একটুখানি মানে ওয়াশিং মেশিনে একটু ধোয়া প্রয়োজন, তো সেটা করুক। এবার হচ্ছে আপনারা প্লিজ এনাদের ডিম টিম মারবেন না, এইটুকুই রিকোয়েস্ট। এবং তৃণমূল কর্মীদেরও রিকোয়েস্ট যে এনাদের কোনোভাবে আপনারা ব্যতিব্যস্ত করবেন না। তাপস রায় বাবু তিনি এত কথা বলেছিলেন এই সুদীপ রায়কে দিয়ে। সুদীপ রায় নাকি তার বাড়িতে ইডি পাঠিয়েছে, তো তাদের থেকে একটু করে একটা দুটো বাইট পেলে ভালো হয়। সজল ঘোষের থেকে একটা বাইট পেলে ভালো হয়, সেগুলো পাচ্ছি না। কাকুলি দেবী যিনি নিজেকে এখনো চিফ হুইপ বলছেন, তিনি কোনোদিনও নিজের মুখ নিয়ে তিনি একটা ইলেকশন জিততে পারবেন, এটা আমার প্রশ্ন। তাকে দরকার হবে মমতা ব্যানার্জির ছবি নিয়ে এতদিন জিতেছেন, তিনি কোনোদিন একটা কাউন্সিলর ইলেকশনেও হেরেছেন, মালা রায়ের বিরুদ্ধে কাউন্সিলর ইলেকশন হেরেছিলেন। তো কাকুলি রায় তিনি এখন নিজে থেকে মানে সেলফ অ্যাপয়েন্টেড, হ্যাঁ মালা রায়ও চলে গেছেন। মালা রায় যিনি মানে আমি তার বয়সকে সম্মান করি, কিন্তু তিনি মানে কতটা পারফরমেন্স করেছেন লোকসভায় সেটা দেখেছেন মানুষ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এরা যদি পারফর্ম না করে থাকেন লোকসভায়, তাহলে তখন সেটা দলীয় নেতৃত্ব দেখলো না। বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কিছু মানুষের প্রতি অন্ধ ভালোবাসা এবং কিছু মানুষকে মানে কখনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে তারা পারফর্ম করতে পারছে না দেখেও তাদেরকে রিটেন করা, এইটা হয়তো আজকের দিনে একটুখানি আমরা দেখতে পাচ্ছি। একটা কথা অজিতেশ খুব রাইটলি বলছিল, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অপোজিশন, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক ইউকেতে যে স্টাইলে আমরা বলি না, হিজ ম্যাজেস্টিজ মোস্ট লয়াল অপোজিশন, এখানে ঠিক ঋতব্রত ব্যানার্জি ঠিক সেই একটা মডেল এনেছেন, বেশ ভালো লাগছে। আর লাস্ট অব্দি ওই আপনি যেটা বললেন মহিলা বিল, ওটা মহিলা বিল টিল কিছু না, ওটা একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা মানে বোধহয়
এই মানে সেটাকে সংসদে আটকানো প্রথম গেছিল, সেটাকে আটকানো গেছিল। গেছিল এবং সেটাই তারা চেষ্টা করছে। তারা সেই বিলটাকে পাস করে এই সমস্ত তৃণমূলের যে সমস্ত ডিসক্রেডিটেড এমপি পলাশ এই আসলে- 20 জন তাদেরকে পলাশ অ্যাকোমোডেট আসলে করতে পারবে। এই গোটা ঘটনাটা যেটা আমি আগেও বললাম যে দিল্লিতে গোটাটা খুব প্রকাশ্যে হচ্ছে, নিশিকান্ত দুবের বাড়িতে হচ্ছে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে হচ্ছে। এটা কি তাহলে, যেহেতু আমরা দেখেছি 2024-এ অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তো বিজেপি আসেনি, 240 বিজেপির হাতে ছিল লোকসভায়, এবং আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে ওই বিলটি সেটি আটকেছে এই ইলেকশন পর্ব চলাকালীন। পরবর্তীকালে যেটা শোনা যায় ডিলিমিটেশন ইত্যাদি সংক্রান্ত যে আইন, সেগুলো পাশ হওয়ার জন্যই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। না দেখুন, সাম্প্রতিক যে বিষয়, এই সমস্ত নেতারা যদি কলকাতায় ঘোরেন তাহলে তাদেরকে ডিম না হলে জুতো খেতে হবে, তাই জন্য তারা ওখানে গেছেন। এবং এটা তো না, সত্যি আমার কথা। এখানে একটা এটা বক্তব্য, পুলিশ চুপ করে এক সেকেন্ড, এখানে একটা বক্তব্য, একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এটুকুই বলবো যে ডিম বা জুতো খাওয়ার কথা যে বলছো, ডেফিনেটলি মানুষের ক্ষোভ থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক, তার বহিঃপ্রকাশ তারা করতে চাইতে পারেন, কিন্তু যে রাজ্যে তোমরাই ক্ষমতায় আছো পলাশ, আমরা চাই সেখানে না, না, আমরা সেখানে চাই না। তোমরা ডিম এবং জুতো খেতে হবে, সেখানে আমরা একজন আমরা নির্বাচিত আটকাচ্ছি, জনপ্রতিনিধি আমরা protection আটকাচ্ছি পাবেন বলে না, আমরা সেটা তো definitely আটকাচ্ছি, তোমাদের উপরও তার দায়বদ্ধতা। আমরা বিজেপি আটকাচ্ছি। নেতারা এক ছুটছেন। সেকেন্ড, রাজ্যে বিজেপি এসছে, শান্তি বজায় রাখুন। আপনারা যে অশান্তি সৃষ্টি করেছিলেন Please সেটা নেই। point এসো, হ্যাঁ, আমি point এটাই এসো। আসছি। ওই কারণেই তারা গেছেন এবং তারা ভাবছেন, এটাও তো সত্যি কথা, তাই তৃণমূলের বহু সাংসদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক দেশের জনহিতকর প্রকল্পে বা জনহিতকর বিলে তারা নিজেদেরকে ভোট দিতে পারেননি। আমরা তাদের দেখেছি ইচ্ছে ছিল, তাদের 3 এত তালাক, ইচ্ছে আমরা ছিল। 3 তালাক বিলেও দেখেছি অনেককে। তাদের ইচ্ছে ছিল, হ্যাঁ, অবশ্যই তারা ইচ্ছে বলেছিল, ছিল, তোমাকে অবশ্যই ইচ্ছে ছিল। না, বলেছিলেন তারা। দেখুন, এটা মন যারা করতে রাজনৈতিক সচেতন মানুষ এটা বুঝতে পারে। এটার জন্য এই তৃণমূলের এই তাহলে একজন তারা ছেলে মানুষই- তখন এই যে বিদ্রোহ বা বিক্ষোভ, আপনি কি বলতে দেবেন বা না? আমি বিরোধিতা, সবই এক সেকেন্ড আমার মুখে বলেন, বসিয়ে এক দিচ্ছেন সেকেন্ড, সব তাহলে কথা। তারা তখন বেরিয়ে যাননি কেন? হ্যাঁ, তখন তারা বেরিয়ে যাননি কেন, ইস্তফা দেননি কেন? আমি আপনাকে একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস নামক বিষ বৃক্ষের পাতা, একটা পাতাও কিন্তু মমতা ব্যানার্জি ইশারা ছাড়া নড়তো না। এটা আপনার মনে হয় এদের ক্ষমতা ছিল দিদির বিরুদ্ধে গিয়ে একটা ভোট দেওয়ার, বা দলের বিরুদ্ধে যারা নেতা মন্ত্রীরা তাদের দিদির সাথে দেখা করতে পারতো না? এবং তারা বারংবার বলেছে যে তাদেরকে কালীঘাটের বাইরে মানে দিনের পর দিন লাইন দিয়ে থাকতে হতো দিদির সাথে শুধু মিট করতে। আপনার মনে হয় যারা দিদির সাথে সামনাসামনি কথা বলতে পারতো না, তারা দলের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র দেশের স্বার্থে ভোট দেবে বলে আপনার মনে হয়? আমাদের সময় একদম এদের শেষ। অনেকেরই দয়া করে নীলকণ্ঠের মতো এই বিষটাকে পান করুক, আমাদের এটুকুই সময় চাইবো। একদম আপনাদেরকে শেষ। মানুষ সময় মানে একদম শেষ। জানলা বন্ধ করে আগামী রাখুন, নাহলে কয়েকটা ডিম দিন আসবে অত্যন্ত কিন্তু। ঘটনাবহুল, এটা বলার অপেক্ষা রাখে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।